বাঁচাও, কেউ আমাকে এখান থেকে উদ্ধার করো। খুব ঠান্ডা করছে আমার, আমাকে এখান থেকে বাঁচাও। কেউ বাঁচাও দয়া করে, আমি উঠতে পারছি না, দয়া করে বাঁচাও। আরে বুড়িমা তো জলে পড়ে গেছে, ছটফট করছে তো, তাড়াতাড়ি না গেলে যে ডুবে মরে যাবে। মারে, আমাকে বাঁচা, না হলে আমি মরে যাব। আমাকে বাঁচা রে মা, এখান থেকে উদ্ধার কর। দাঁড়াও বুড়িমা, চিৎকার করো না, তুমি তুমি হাতটা আমার দিকে বাড়। আমি মাছ ধরতে গিয়ে হড়কে জলে পড়ে গেছি। কি ঠান্ডা রে বাবা। তুমি কিসে করে মাছ ধরতে গিয়েছিলে? একটা মাছ পাড়ের খুব কাছাকাছি চলে এসেছিল, সেটাকে আমি 2 হাত দিয়ে ধরতে গিয়েছিলাম, তারপর হড়কে জলে পড়ে যাই। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? হাতে করে তুমি মাছ ধরতে গেছো এই শীতের সময়? কি করব রে মা, তোর কাকা যে আজকে মাছ খেতে চেয়েছিল, তাই জন্য আমি হাতের কাছে পেয়ে মাছটাকে আর ছেড়ে দিতে চাইনি। সত্যি বুড়িমা, তুমি পারো বটে। তা কাকা কোথায়? সে আসেনি কেন? সে এখনো ঘরে ঘুমাচ্ছে, কিছুতেই উঠতে চাইলো না। চলো তো, আমি দেখছি। তুমি একেবারে ভিজে গেছো, এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, শরীর খারাপ করে যাবে। চলো বাড়ি চলো, তোমাকে দিয়ে আসি। কাকা, আরে ও কাকা, কোথায় তুমি? সারাদিন ঘরে ঘুমালে হবে? তাড়াতাড়ি বেরিয়ে এসো। আরে কে রে বাবা, সকালবেলা এসে ডাকাডাকি করছে, একটু কি শান্তি করে ঘুমাতেও দেবে না নাকি এরা? আচ্ছা, বিরক্ত করতে পারে তো। ও আসবে না, ও প্রচন্ড কুঁড়ে লোক। তুমি ভেতরে চলো বুড়িমা, তাড়াতাড়ি কাপড়টা ছাড়বে চলো, না হলে তোমার এক্ষুনি শরীর খারাপ হয়ে যাবে। কি ব্যাপার কি? আরে গিন্নি, তুমি ভিজে গেলে কি করে? কি ব্যাপার বলো তো, তোমার কি হয়েছে কি? কি আবার হবে, শীতের সময় তোমার জন্য মাছ আনতে গিয়ে জলে পড়ে গেছে। কি অবস্থা! এই যাও যাও, তাড়াতাড়ি কাপড়টা ছাড়ো, শরীর খারাপ হলে এক্ষুনি আমার ঝক্কি যাবে। কি অবস্থা বলো দেখি, একটা ঠিক করে মাছ পর্যন্ত ধরতে পারে না। এ কথা বলা তোমার ঠিক হলো কাকা? তোমার জন্য মাছ ধরতে গিয়ে পড়ে গেছে বুড়িমা, তুমি তার জন্য একটুও চিন্তিত নও? হ্যাঁ বটেই তো, চিন্তিত তো আছি বটেই। কিছু মনে করো না কাকা, ছোট মুখে বড় কথা বলছি। তুমি নিজে যখন মাছ খেতে চাইছো, তাহলে তুমি নিজে মাছ ধরতে পারোনি? না না, সেটা নয়, আমি তো মাছ ধরতেই পারি, কিন্তু কি জানিস তো, আসলে একে শীতকালের জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে মন চায় না। বেলা করে ঘুম থেকে উঠলে কোনো জিনিসটাই তুমি পাবে না কাকা। আর এভাবে তুমি কাকিমাকে অবহেলা করলে কাকিমা দেখবে কোন দিন অঘটন ঘটিয়ে দেবে। এই না না, এরকম করে বলিস না। আমি যেটা সত্যি সেটাই বললাম, এবার তোমার ব্যাপার। আমি চললাম এখান থেকে। ঠিক আছে, আয়, কি আর বলবো, আমার এখনো ঘুমটা শেষ হয়নি, দেখি আর একটু গিয়ে ঘুমাই। কি অবস্থা, তুমি আর বদলাবে না কাকা। আরে রতন, কি খবর? কোথায় চললি তুই? আর কোথায় যাব, যাওয়ার তো কোনো জায়গা নেই, হাতে কোনো কাজ নেই যে করব। সে কি, কোনো কাজ নেই হাতে তোর? কাজ থাকলে এরকম সকালবেলা ঘুরে বেড়াতাম। দাদা, তোমার তো পাত্তা পাওয়া যায় না, তুমি এখন কোথায় কাজ করছো? কাজ বলতে, আমি ঘরের পাশে একটা বাগিচা করেছি, সেখানে কয়েকটা বাঁধাকপি চাষ করেছি, এই সেগুলি বাজারে বিক্রি করে ওই যেটুকু মুনাফা হয় সেই দিয়েই সংসার চালাই। কি অবস্থা হলো বলো দেখি দাদা, আমাদের ঠিক মতো করে কাজটুকু করতে পারি না আমরা। বলি, ঘরে তো টাকা কড়ির প্রয়োজন নাকি, সেই টাকা কড়ি জোগাড় করবো কোত্থেকে? সেটাই হচ্ছে কথা, আমারও এই কটা সবজি বিক্রি করে যে টাকা হয়, এই দেখো না, ঘরের জিনিসপত্র কিনতে সমস্ত কিছু খরচ হয়ে যায়, তাহলে আর বাকি সব জিনিসপত্র করবো কোত্থেকে?
আমার বহুদিনের শখ ছিল একটা বাড়ি করবার, কিন্তু সেই বাড়ি আর করতে পারছি কই বলো দেখি। এখন আমাদের দুজনকারই মাস মাহিনের কিছু কাজ দরকার, কিন্তু কে দেবে বলো দেখি সেই কাজ? আচ্ছা গোপাল দাদা, নগেন দাদা নিজের ডালের কারখানা খুলেছে, সেখানে তো অনেক কাজ আছে, সেখানে গেলে হয় না? নগেনের উপর তোর বিশ্বাস হয়? হবে না কেন দাদা, নগেনদা নিজের চেষ্টায় একটা কারখানা গড়ে তুলেছে, এটা তো অস্বীকার করা যায় না। তা বটে, তাহলে একবার গেলে হয়। দুজনে মিলে যদি একটা কাজ পেতাম তাহলে দুজনেরই খুব সুবিধে হতো। হ্যাঁ দাদা, তাহলে আর দেরি না করে কালকেই চলো, নগেনদার সাথে আমরা দেখা করি। তাই হবে। তাহলে এখন চললাম আমি বাড়ি, কালকে যাবার সময় আমাকে একটু ডাক দিও। বেশ দাদা, তবে তাই হবে। খুব ভালো করে ধানগুলো গুছিয়ে রাখবি। মোটামুটি সপ্তাহ দুয়েক পর ধান ঝাড়া, মনে থাকে যেন। বাবা, তোমার সঙ্গে দুটো কথা ছিল। হ্যাঁ বল না মা, কি বলবি বল। বাবা, তুমি তো নগেনদাকে কিছু অর্থ সাহায্য করতে পারতে। না না, চাইলেই যে সবকিছু দিতে হবে তার কোনো মানে নেই। নগেনকে টাকা দেওয়া মানে নিজের ক্ষতি। নগেন দাদা নিজের চেষ্টায় একটা ডালের কারখানা গড়ে তুলেছে, সেখানে কয়েকজন লোক কাজ করছে। ভালো তো, নিজের চেষ্টায় কিছু একটা করছে, এতে তো আমার কিছু অসুবিধে নেই। তবু তুমি যদি তাকে অর্থ সাহায্য কিছু করতে, তাহলে নিশ্চয়ই সে কারখানাটা আরো বড় করে করতে পারতো। শোন মা, ছোট থেকে ধীরে ধীরে বড় হওয়াই ভালো। একেবারে বড় হওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে সব দিক থেকেই ক্ষতি। কিন্তু তুমি তো এই গ্রামের মোড়ল, তোমারও তো একটা দায়িত্ববোধ আছে। আমার দায়িত্ব আমি ঠিক সময় পালন করব। সময় আসতে দে, নগেনকে নিশ্চয়ই আমি সাহায্য করব, কিন্তু তার আগে ওর নিজের চেষ্টায় ওর কারখানাটাকে আরো বড় করতে হবে। তুমি জানো তুমি কবে সাহায্য করবে। আমি শুধু তোমাকে বিষয়টা বলতে এলাম একবার। আসলে গ্রামের লোকেরা হয়তো খারাপ ভাবতে পারে, তো তাই জন্য। তুই চিন্তা করিস না মা, আমি বুঝতে পারছি গ্রামের লোকেরা হয়তো তোমাকে খারাপ ভাবে, কিন্তু ভাবলে আর কি করা যাবে, সময় সবাইকে উত্তর দিয়ে দেবে। ঠিক আছে, তুমি বসো, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। তাড়াতাড়ি চলে আসবি, বেশি বেলা করবি না। এই তোমরা সবাই ভালো করে প্যাকেটগুলো করবে কেমন? কোনো প্যাকেটে যেন খারাপ ডাল ঢুকে না যায় সেদিকে একটু লক্ষ্য রাখবে। আমাদের কারখানা থেকে সব থেকে বেশি উন্নত মানের ডাল যেন লোকজনের কাছে পৌঁছায়, তার দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের। আরে নগেন বেটা, কাজ দেখছি একদম জোর কদমে চলছে। আরে আসুন আসুন মোহন বাবু, আপনি হঠাৎ এই সময় চলে আসবেন বুঝতে পারিনি তো। তোমাদের কাজ দেখতে এলাম। এই গ্রামে একটা ছোটখাটো কারখানা করে তুললে তুমি, ভাবলাম একবার কারখানাটা থেকে ঘুরে আসি। আপনি না থাকলে আমি কোনোভাবেই আমার এই পরিকল্পনাটা সার্থক করতে পারতাম না। আরে বেটা, আমি আর কি করলাম? যা করবার তো সবকিছু তুমিই করলে। না, সেটা বললে হবে না দাদা। আপনি যদি আমাকে সঠিক সময়ে অর্থ দিয়ে সাহায্য না করতেন তাহলে আমি কোনো দিনই এই কারখানাটাকে গড়ে তুলতে পারতাম না। আসলে তোমারই সৎ কাজে কারোর না কারোর তো পাশে এসে দাঁড়ানো দরকার ছিল। আমি না হয় এলাম। আর কি করব দাদা, তুমি তো সবই জানো। অবিনাশ বাবুর কাছে সাহায্য চাইতে গেলাম, কিন্তু উনি আমাকে সাহায্য করলেন না। বললেন আগে তুমি করে দেখাও, তারপর আমি তোমাকে সাহায্য করব। আমি সবই জানি, অবিনাশকে আমি খুব ভালো করেই চিনি, বহুদিনের পরিচয় আমার সাথে। এখন অতটা দেখা সাক্ষাৎ যদিও হয় না, তবুও আমি একবার অবিনাশের সাথে দেখা করব। দাদা, তুমি বলেছিলে শহরের বাজার দর তুমি দেখে আসবে, সেখান থেকে কিছু জানতে পারলে? হ্যাঁ দেখেছিস, আমি সেটা বলতে এসেছিলাম। আসলে ওখানকার একজন ব্যবসায়ী দোকানদারের সাথে আমার কথা হয়েছে। আমাদের কারখানা থেকে ডালের কিছু প্যাকেট মাসে মাসে তার দোকানে যাবে, সেখান থেকেই বিক্রি হবে। তাহলে তো হয়েই গেল দাদা, সব দিক থেকেই সুবিধে। আমরা তাহলে এরপর জোর কদমে কাজকর্ম শুরু করতে পারবো। হ্যাঁ নগেন, আমি চাই তুই এই কারখানাটা নিজের চেষ্টায় আরো বড় করে তোল, যাতে বাকিদের অনেক সুবিধে হয়। হ্যাঁ দাদা, গ্রামের আরো লোককে আমি কাজ দেব, সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি তবে এখন এলাম, কেমন? আরে কি হলো বলো তো তোমার? এইভাবে শুয়ে থাকলে কি দিন চলবে?
সারাদিন তো দেখছি ঝিমুচ্ছ, কি হয়েছে বলো দেখি তোমার? শরীরটা একদম ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে আমার। এই ঢং করো না, কিছুই হয়নি, তোমার গা ঠান্ডা, শুধু শুধু মিথ্যে কথা বলছো তুমি। না গো, আমার মনে হচ্ছে জলে পড়ে গিয়ে আমার খুব ঠান্ডা লেগে গেছে, ভেতরে ভেতরে খুব জ্বর জ্বর লাগছে, মাথাটা খুব যন্ত্রণা করছে। হ্যাঁ গো, আমাকে কিছু ওষুধ এনে দাও না। এই নাটক করো না তো, ওষুধ যে আনবো তার পয়সা কোথায়? কিপটামি করো না, আমার কষ্ট হচ্ছে বলেই তোমাকে বললাম, না হলে তো এতদিন আমি বলিনি। তোমাকে কে বলেছিল পাকামো করে পুকুরের জলে নামতে? তুমি সেই এক কথা আমাকে শুনিয়ে যাচ্ছ তখন থেকে। তুমি নিজেই তো মাছ খেতে চেয়েছিলে, তাই তো আমি তোমারই উপকার করতে গিয়েছিলাম। থাক থাক, এমন উপকার করতে গেলে এখন আমাকে ট্যাঙ্ক থেকে পয়সা খসাতে হবে। যাও না গো, একদিনের ওষুধ এনে দিলে আমি সুস্থ হয়ে যাব, আর যদি তুমি ওষুধ এনে না দাও তাহলে কিন্তু ঘরে হাঁড়ি চড়বে না, তখন তুমি বুঝে করবে। ব্যাস, এইভাবেই তো ভয় দেখিয়ে দিন চলছে, সারা জীবনটা কাটিয়ে দিলাম এইভাবে। ঠিক আছে, আমি দেখি তোমার জন্য কিছু ওষুধ কিনতে পারি কিনা। বেশি আনবার প্রয়োজন নেই। জ্ঞান দিও না, আমি যাই দেখি, ফালতু বেশি বকো না। আরে নগেন কাকা, কারখানায় চললে বুঝি? আরে শতাব্দী মা, কারখানার দিকে যাচ্ছি। তা তুই কোথায় চললি? আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম, ভালোই হলো তোমার সঙ্গে দেখা হয়ে গেল। আর আগের মতো তোকে কিছু খাওয়ানো হয় না, সময় পাই না তো। তুই আবার কিছু মনে করিসনি জানো। মনে করবার কি আছে, তুমি আগের থেকে কত পরিবর্তন হয়েছো, এখন নিজের কারখানা করেছো, দুদিন বাদে বাবু হয়ে যাবে, তখন আর চিনতে পারবে না আমাদেরকে। কি যে বলিস মা, বাবু হয়ে যাব বলছিস? তাছাড়া আর কি। আচ্ছা কাকা, তোমাকে কিছু কথা বলার আছে। হ্যাঁ বল, কি বলবি? বাবা তো তোমাকে সাহায্য করলো না, আমার কাছে কিছু জমানো টাকা আছে, আমি সেগুলো তোমাকে দিতে চাই, সে কি রে মা, কেন? যাতে তোমার কারখানাটা তুমি আরো বড় করতে পারো। আরে না রে মা, তোর জমানো টাকা তোকে দিতে হবে না। অবিনাশ বাবু এখন আমাকে সাহায্য করেননি তো কি হয়েছে? আমার বিশ্বাস একদিন না একদিন তিনি ঠিক আমার কাছে আসবেন। তোকে অত চিন্তা করতে হবে না, তুই বরং আমার কাছে আসিস, তোকে কিছু কিনে খাওয়াবো। ঠিক আছে, তবে তাই হবে, তাহলে আর তোমার দেরি করাবো না, তুমি এখন তোমার কারখানায় যাও। একদিন আয় কারখানায়। যাবো কাকা, সময় হলে ঠিক যাব, আর বাবাকে সাথে করে নিয়ে যাব, তুমি কোনো চিন্তা করো না। সকাল হতে না হতেই এইভাবে নির্লজ্জের মতো টাকা পয়সা চাইতে তোমাদের লজ্জা করে না? তোমাদের এত বয়স হয়েছে, তোমাদের তো একটু সভ্যতা শেখা দরকার। কি করব বাবু, বিপদে পড়েছি, তাই তো আপনার কাছে আসতে বাধ্য হলাম। কোন যুগে বাস করছো? এখনো পর্যন্ত হাতে টাকা করি নাই কেন? সারা জীবন কি কাজকর্ম কিছু করনি নাকি? কাজ আর পেলাম কোথায় ভালোভাবে, তাই জন্যই তো টাকা পয়সা বেশি সংগ্রহ করতে পারিনি। আসলে তা নয়, তুমি ছেলে প্রচন্ড কুটে, তাই জন্যই তোমার এই অবস্থা। বাবু, অতীতের কথা ভেবে এখন তো আর লাভ নেই, এখন যদি আপনি কিছু একটা ব্যবস্থা করতেন। মানে কাজ করো বা না করো, জ্ঞান দিতে ছাড়বে না, তাই না? দয়া করুন বাবু, না হলে গিন্নির শরীরটা সুস্থ হবে না, ওষুধের যা দাম বলছে। সময়ের সাথে সব জিনিসের দাম বাড়ে। ঠিক আছে, তুমি যখন এত অনুরোধ করছো তখন তোমাকে আমি ফেরাবো না, তবে এত সকালে তোমাকে আমি টাকা পয়সা দেব না। তুমি ওষুধ নিয়ে যাও, বিকেলবেলায় আমার সঙ্গে দেখা করবে, আমি তোমাকে কিছুটা টাকা দিয়ে দেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবু, তবে আমি এখন চললাম। দাঁড়াও দাঁড়াও, যেই টাকা পাবে শুনেছো অমনি লাফাতে লাফাতে চলে যাচ্ছে, আমার কথাটা শেষ করতে দাও। হ্যাঁ হ্যাঁ বাবু, বলুন। তোমার এখন বয়স হয়েছে, বেশি খাটাখাটনির কাজ তুমি করতে পারবে না। তুমি এক কাজ করবে, নগেনের কারখানায় কাজে ঢোকবার ব্যবস্থা করো, সেখানে অত শক্ত কাজ নয়, তুমি ওই কাজ পারবে খুব ভালো করে। কিন্তু বাবু,
এই বয়সে কি কাজ করবার দরকার আছে আমার? অবশ্যই আছে, কাজ না করলে দুদিন বাদ খেতে পাবে না। মাস শেষে হাতে একটা টাকা এলে বাকি জীবনটা ভালোভাবে চালাতে পারবে। যাও যাও, নগেনের সাথে যোগাযোগ করো। ঠিক আছে বাবু, আপনি যখন বলছেন তাহলে তাই হবে। কিন্তু তোমাকে কি কাজ দেবে নগেন দাদা? আশা করছি দেবে। বেশি দেরি করতে দেরি হয়ে যাবে, কিন্তু তখন বেশি লোকজন হয়ে গেলে কারখানায় আমি কাজ না পেতে পারি। এখন তুমি বলো আমি কি করব? আমি আর কি বলবো, নগেন দাদা কত গরিব মানুষ ছিল, সেখান থেকে কত কষ্ট করে নিজের কারখানা গড়ে তুলেছে, আর তুমি এখনো কোথায় কাজ করবে সেটাই খুঁজে বেড়াচ্ছ। সবার ভাগ্যে সবকিছু থাকে না গিন্নি, অতএব তুমি নগেন দাদার সাথে আমার তুলনা করো না। আমি তুলনা করিনি, যেটা সত্যি সেটাই বললাম। তুমিও যদি চেষ্টা করতে তাহলে আজকে নিশ্চয়ই একটা বড় কিছু করতে পারতে, তা নয় সংসার টানতেই এখনো হিমশিম খেতে হচ্ছে তোমাকে। কপাল কপাল, কারোর ভাগ্যে উন্নতি থাকে আর কারোর ভাগ্যে সারা জীবন গরিব হওয়া থাকে। মেহনত দিয়ে নিজের ভাগ্যকে পরিবর্তন করা যায়, হয়তো সেই জিনিস তোমার জানা নেই। আরে গিন্নি, তুমি সকাল থেকেই চটে আছো। আচ্ছা, তোমাকে আমি কথা দিচ্ছি, নগেনদার কারখানায় একবার যোগ দেওয়ার পর আমি আর কোনোদিন বসে থাকবো না, নিজের কাজ নিজে মন দিয়ে করব। উপায় নেই কাকা, উপায় নেই, কাজ করে খাওয়া ছাড়া কোনো উপায় নেই আর। হ্যাঁ রে বাপ, অবিনাশবাবুর কাছে সাহায্য চাইতে গেলাম, তিনিও আমাকে বললেন নগেনের কারখানায় কাজে ঢুকতে। তুই ভাব, যে লোকটা একদিন ভালো করে খেতে পেত না, সে আজকে কিনা নিজের কারখানা করে তুলে ফেললো। কি আর করা যাবে, নিশ্চয়ই ভেতরে ভেতরে অনেক চেষ্টা ছিল, বাইরে হয়তো আমরা দেখতে পেতাম না। এখন কি করা যায় বল দেখি, যাব ওর কারখানায় কাজ করতে। হ্যাঁ, তাছাড়া আর উপায় নেই, হাতে টাকা পয়সা থাকলে তবেই সম্মান, না হলে ঘরের গিন্নি পর্যন্ত আজকাল সম্মান করছে না, খুব বিরক্ত লেগে যাচ্ছে। হ্যাঁ রে, আমারও একই অবস্থা। গিন্নি তো উঠতে বসতে আমাকে কথা শোনাচ্ছে, আমি আর কি করব বল দেখি। এদিকে বয়স হচ্ছে, কোথায় বাকি জীবনটা ঘুমিয়ে কাটাবো তা নয়, শুধু শুধু এসব ফালতু ঝামেলা। ঝামেলা এবার মাথায় নিতে হবে কাকা, তাছাড়া আর উপায় নেই। ঠিকই বলেছিস, চল তাহলে, এত দেরি করে লাভ নেই। আমরা বরং নগেনের সাথে দেখা করি, যদি একটা কাজ দেয় আমাদেরকে। যাবার সময় গোপাল দাদাকে ডেকে নিতে হবে, হে গোপাল দাদারও তো একই অবস্থা। সারা জীবনটা কি করলাম আমরা, সেটাই মাঝে মাঝে ভাবি। আর ভেবে কি লাভ, ভাবনা চিন্তা করলেই আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে না। ঠিকই বলেছিস, তাহলে চল যাওয়া যাক এবার। আরে অবিনাশ, কি খবর? কেমন আছো ভাই? অনেকদিন বাদ আমার বাড়িতে এলে, ভুলেই তো গিয়েছিলে আমাকে। আরে না না, ভুলিনি। ওই যেটা হয় আর কি, কাজের চাপে আসা যাওয়াটা বন্ধ। সেই আর কি। তাহলে এখন কি ব্যবসা চলছে তোমার? এই তো তোমাদের ডালের কারখানায় আমি আমার অর্থলগ্নি করেছি। তার মানে নগেনের কারখানার সাথে তুমি যুক্ত আছো? হ্যাঁ, আছে বই কি। তোমার কাছে হয়তো সেই খবরটা ছিল না, মোটেই না। কিন্তু আমার কাছে খবর ছিল যে তুমি নাকি নগেনকে সাহায্য করনি। হ্যাঁ, করিনি, কারণ আমার ওর কথার উপর বিশ্বাস হয়নি, সেই কারণে আর কি। কিন্তু ছেলেটা খুবই ভালো ছেলে, ওর মধ্যে একটা উদ্যম ছিল, তাই আমাকে যখনই বলেছিল কারখানা করবার কথা, তখন আমি আর তাকে ফিরিয়ে দিইনি। সত্যি আমি এখন ভাবি যে আমারও সেদিন ওকে ফিরিয়ে দেওয়া উচিত হয়নি। আমি বাবাকে অনেকবার বলেছিলাম, বাবা এবার তো নগেন কাকা নিজের চেষ্টায় অনেক কিছু করে দেখিয়েছে, এবার তোমার উচিত কাকাকে সাহায্য করা। ঠিক আছে রে মা, আমি আর দেরি করব না। মোহন, তোমাদের পরিকল্পনাটা আমাকে খুলে বলো, আমিও এরপর তোমাদেরকে সাহায্য করতে চাই। ব্যাস, তোমাদের কথা শুনে আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, তাহলে একদিন চলো কারখানা থেকে ঘুরে আসি, নগেনকে নিয়ে বসে আমরা পরবর্তী আলোচনাটা সেরে নিই। দুটো জিনিস,
একটা ডাল পুকুরে ছাড়বো 4 হিসেবে, আর এই গাছের ডালের সাহায্যে মাছ ধরবার চেষ্টা করব গিন্নি। হ্যাঁ, তুমি ভালো করে দেখো, আমি তোমাকে মাছ মারা শিখিয়ে দিচ্ছি। এই তো মাছ এসেছে, এরপর গাছের ডাল দিয়ে একটা মাছকে গাঁথি। হলো, হয়েছে। এবার বুঝতে পারছো পুকুরের ধারে মাছ চলে এলে সেগুলোকে কিভাবে ধরতে হয়? কিন্তু সেদিন আমার হাতে কোনো গাছের ডাল ছিল না, আর মাছেদের খাবার জন্য ডাল ছিল না, তাই জন্যই আমি পুকুরের জলে পড়ে গিয়েছিলাম। সব কিছু শিখতে হয় গিন্নি, একটা সরল জিনিসকে তুমি কত জটিল বানালে বলো তো। মাঝখান থেকে শরীর খারাপ, ওষুধ আনা, পয়সা খরচা, সমস্ত কিছুই হলো। কিন্তু আমাদের তো উপকার হয়েছে একদিক থেকে। কি উপকার? তুমি কারখানায় কাজ পেয়েছো, এখন মন দিয়ে কাজ করতে পারবে। তুমি তো সেটাই চেয়েছিলে, আমার আরামটাকে নষ্ট করতে ফালতু ভালো লাগে না। যেটা হয় ভালোর জন্যই হয়। এখন রাগ করতে হবে না, বাড়িতে চলো, এই মাছটা ভেজে তোমাকে গরম গরম খাওয়াবো। বেশ, চলো গিন্নি, তবে যাওয়া যাক। কাজ করে কিছু টাকা পেয়েছি, যাবার সময় দোকান থেকে চাল আর তেল কিনে নিয়ে যাব। আজকে গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খাবো, একদম জমে ক্ষীর।